নমস্কার। আমি এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি জেনারেশন গ্যাপ। আমি একজন বয়স্ক মানুষ। আমার বয়সী যারা আছেন তাদের সন্তানদের সঙ্গে তাদের একটা জেনারেশন গ্যাপ কিভাবে তৈরি হয়েছে এবং তারা সেটাকে কিভাবে মেনটেন করছেন, এটা নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব একটি ঘটনার মাধ্যমে। তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। একটি ছেলে তার বাবাকে নিয়ে ব্যাংকে গেছে। বাবার সাথে প্রায় ঘন্টাখানেক ধরে ব্যাংকে সে বসে আছে। খুব বিরক্ত হচ্ছে, যত না নিজের ওপর তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে তার বাবার ওপরে। কারণটা কি? একসময় ছেলেটা রাগ করেই বলেই ফেললো, বাবা কতবার বলেছি অনলাইন ব্যাংকিংটা তুমি একটু শিখে নাও। তখন তার বাবা বললেন, এটা শিখলে কি হবে? কেন, ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারবে। শুধু ব্যাংকিং না, শপিংটাও তুমি অনলাইনে করতে পারো। ঘরে বসে বসেই তুমি ডেলিভারি পাবে। খুব সহজ, কিন্তু এই সহজ জিনিসটাই তুমি কিছুতেই করবে না। তখন তার বাবা জানতে চাইলেন, করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না, তাই তো? হ্যাঁ বাবা, তাই। এখানে এসে এই যে ঘন্টাখানেক অনর্থক বসে তাহলে তার থাকতে হতো না, বুঝতে পেরেছো তো? এরপর বাবা যা বললেন তাতে ছেলে নির্বাক হয়ে গেল। বাবা বললেন, দেখো, এত সময় বাঁচিয়ে তোমরা কি করো বলো দেখিনি? ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো। কবে শেষ দিন তুমি তোমার কাকার সঙ্গে কথা বলেছো বলো তো? 10 হাত দূরের প্রতিবেশী বৃদ্ধ যে শ্যামা কাকা থাকে, তার সাথে, সে তো বৃদ্ধ, তার অবস্থা খুব একটা ভালো না, শরীর খারাপ, খবর নিয়েছো কোনো দিন? অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা 10 মাইল হেঁটে হেঁটে একসময় তার সঙ্গে দেখা করতে গেছি। সময় বাঁচানোর কথা কিন্তু আমরা কখনো চিন্তাই করিনি। মানুষ যদি মানুষের পাশেই না যায় তাহলে এত সময় বাঁচিয়ে কি হবে বলো দেখিনি? বাবার কথা পাশ থেকে মানুষেরা কিন্তু শুনছেন, ছেলে চুপচাপ বসে আছে। বাবা আরও বলে চলেছেন, ব্যাংকে প্রবেশের পর থেকে 4জন বন্ধুর সাথে আমি কুশল বিনিময় করেছি। আমার 4জন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো। তুমি তো জানো আমি ঘরে একা, তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ। এইসব মানুষের সাহচর্যটাই আমার সঙ্গ। আমার তো এখন আর সময়ের কোনো কমতি নেই, অঢেল সময়। মানুষের সাহচর্যেরই কিন্তু কমতি আছে। ডিভাইস, হোম ডেলিভারি এনে দেবে অনেক কিছু, কিন্তু মানুষের সাহচর্য তো আমায় এনে দিতে পারবে না। মনে পড়ে 2 বছর আগে, তোমার নিশ্চয়ই মনে আছে, 2 বছর আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি তিনি আমাকে দেখতে গিয়েছিলেন। আমার পাশে বসে থেকে আমার মাথায় হাত রেখেছিলেন। তার চোখ দুটো আমাকে দেখে ছলছল করে উঠেছিল, দুফোঁটা চোখের জল তার চোখ থেকে গড়িয়ে পড়েছিল। আচ্ছা বলো তো, এই যে দৃশ্যটা, এই যে মানবিক অবস্থাটা, তোমার ডিভাইস কি এটা করতে পারবে? তোমার ডিভাইস বড় জোর একটা যান্ত্রিক ইমেল পাঠাতে পারবে, কিন্তু আমার পাশে বসে থেকে চোখের জল তো আর মুছিয়ে দেবে না। বরং বরং মনের কষ্ট আরও বাড়াবে, বই কমাবে না। কি, তাই না? আচ্ছা বলো তো, চোখের জল মুছে দেবার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে? সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন, নিশ্চয়ই তোমার মনে আছে। কে তাকে ঘরে এসে পৌঁছে দিয়ে গিয়েছিল? অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে, কিন্তু সে তো মানুষ চেনে না। মানুষের ঠিকানা চেনে, কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো আর সে চেনে না। এই যে তোমার মা রাস্তায় পড়েছিল হাঁটতে গিয়ে, মানুষ যদি তাকে না চিনতো তাহলে তার কি অবস্থাটা হতো? এই যে মানুষ আমার শয্যার পাশে ছিল, তোমার মাকে ঘরে পৌঁছে দিল, কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে আমরা চিনেছি। সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষ হিউম্যান টাচটা পাবে কোথায় বলো দেখি? মানুষের স্পর্শটা মানুষ পাবে কোথায়? আর পায় না বলেই
পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে, দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ তার খবরটাও রাখে না। এটা আজকাল বিভিন্ন ফ্ল্যাটে, বড় বড় ফ্ল্যাটে আমরা দেখতে পাচ্ছি। পাশের ফ্ল্যাটেই, অ্যাপার্টমেন্টেই মরে পড়ে আছে, যতক্ষণ না পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে কেউ জানতেও পারে না। বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতে আমাদের অ্যাপার্টি করে দিয়েছে। পুরো পাড়ায় একটা টেলিভিশনের অনুষ্ঠান দেখার যে কী আনন্দ সেটা আমরা জানতাম। আমরা একসাথে জড়ো হতাম। যখন টেলিভিশনে রামায়ণ দেখানো শুরু হলো কি মহাভারত দেখানো শুরু হলো, পাড়ায় তখন একটা কি দুটো টেলিভিশন ছিল। যার বাড়িতে টেলিভিশন ছিল তার বাড়িতে আমরা সবাই গিয়ে জড়ো হতাম। সে যার কী আনন্দ সেটা তোমাকে বোঝাতে পারবো না। সেই আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছি। আমরা এখন এক রুমে আছি, কিন্তু প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিভাইস জড়ো করেছি। আনন্দটা কিন্তু জড়ো করতে আর পারছি না। এই যে তুমি ব্যাংকের ক্যাশিয়ার ভদ্রলোকটিকে দেখছো, তাকে তুমি কিভাবে দেখছো? তাকে তুমি ক্যাশিয়ার হিসাবেই দেখছো। সেলসম্যানকে তুমি সেলসম্যান হিসাবেই দেখছো। কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতির একজন মানুষকেও দেখছি। তার চোখ দেখছি, তার মুখের ভাষা দেখছি, তার হৃদয়ের কান্না দেখছি, তার ঘরে ফেরার আকুতিটাকেও দেখছি। এই যে মানুষ মানুষকে দেখা, এটা একটা বন্ধন তৈরি করে। অনলাইন শুধু সার্ভিস দিতে পারে, কিন্তু এই বন্ধনটা দিতে পারে না। পণ্য দিতে পারে, পুণ্য কিন্তু দিতে পারে না। এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কুশলাদি জিজ্ঞাসা করা, এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই, পুণ্যের সম্পর্কও কিন্তু কিছু আছে। তখন তার ছেলে এই দীর্ঘ কথাগুলি শুনে, এতক্ষণ কথাগুলি শুনে তার ছেলে বলে উঠল, তাহলে বাবা টেকনোলজি কি খারাপ? আমি এটাই তোমার কাছে জানতে চাইছি, টেকনোলজি কি খারাপ? তখন তার বাবা বললেন, টেকনোলজি খারাপ নয়, অনেক কিছু সহজ করেছে নিঃসন্দেহে, এটা সত্য। ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে মেয়েরা পড়ছে, শিখছে, এটা তো টেকনোলজিরই উপহার। তবে টেকনোলজির নেশাটাই কিন্তু খারাপ। স্ক্রিন অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশনের চেয়ে কোনো অংশে কম খারাপ নয়। দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটায়। আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হয়ে যাই। টেকনোলজি আমাদেরকে যেন দাস হিসেবে পরিণত করে ফেলতে না পারে। মানুষ ডিভাইস ব্যবহার করবে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে, কিন্তু ভয়ঙ্কর সত্যটা কি জানো তো? ভয়ঙ্কর সত্য হলো এখন আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি। মানুষ ঘুম থেকে উঠে আপন সন্তানের মুখ দেখার আগেই মোবাইলের স্ক্রিনটা দেখে। সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এটাকে ভয়ঙ্কর মানসিক একটা অসুখ বলে অলরেডি ঘোষণা করে দিয়েছে। কিছুদিন আগে বিখ্যাত গায়িকা আশা ভোসলের একটা ছবি পোস্ট করে তাতে নিচে ক্যাপশন দিয়েছিলেন। তাতে তিনি লিখেছিলেন, আমার চারপাশে মানুষ বসে আছে, কিন্তু কথা বলার কেউ নেই, কারণ সবার হাতেই ডিভাইস। এই কথা বলার পর বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপরে আবার বললেন, জানি না আমি ভুল বলছি কি না, তবে আমার মনে হয় তোমরা পণ্যের লোগো যত চেনো, স্বজনের চেহারাটা তত চেনো না। তাই যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, ডিভাইসের সাথে নয়। টেকনোলজি কিন্তু জীবন নয়। স্পেন্ড টাইম উইথ পিপল, নট উইথ ডিভাইস। আবার বলছি, স্পেন্ড ইউর টাইম উইথ পিপল, নট উইথ ডিভাইস। এই সময় বাবাকে কেউ একজন দাদা বলে ডাকলো, দাদা কেমন আছেন? একথা শোনার পর বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন। এই প্রথম আমি বুঝতে পারলাম বাবা কেবল ওই ক্যাশিয়ারের দিকেই যাচ্ছেন না, একজন মানুষ আর একজন মানুষের কাছেই যাচ্ছেন।
বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে লাইফ লাইন শিখিয়ে দিলেন। নমস্কার। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে, একটা মূল্যবান, একটা অত্যন্ত বাস্তব অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। আবার বলছি, আমার সন্তান আমাকে অনলাইন শেখাতে চেয়েছিল, কিন্তু আমি আমার সন্তানকে লাইফ লাইনের শিক্ষাটা দিলাম। নমস্কার, ভালো থাকবেন।